বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। পিলখানায় হত্যা মামলা, প্রথমবারের মতো আসামি হচ্ছেন শেখ হাসিনা। পিলখানা হত্যা মামলা যেন সব পক্ষের জন্য এক সীমাহীন হাহাকারে পরিণত হয়েছে। একদিকে চলছে বিচার কাজ, অন্যদিকে আবার কমিশন গঠনের আলোচনা। এতে হতাশ নিহতদের পরিবারগুলো। প্রসিকিউশন জানিয়েছে বিস্ফোরক আইনের মামলায় প্রথমবারের মতো আসামি করা হচ্ছে শেখ হাসিনা, জাহাঙ্গীর কবির নানক, ফজলে নূর, তাপস সহ আওয়ামী লীগের একাধিক এমপি মন্ত্রীকে। তবে এমন ঘটনা ঘটার পর নাটোরে বিএনপির কার্যালয় ভাঙচুর করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। নাটোরের নলডাঙ্গা উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর এর ঘটনা ঘটেছে। এই ঘটনার পর পরিস্থিতি এখন থমথমে অবস্থা বিরাজ করছে। এরপর জানাবো সাহসী চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের বিদায় দিল বিএনপি। পুনর্গঠন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটরের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে অ্যাডভোকেট তাজুল ইসলামকে। তার জায়গায় নতুন চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম। 8 জুলাই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বহুল আলোচিত বিচার প্রক্রিয়ার মধ্যেই এই পরিবর্তন হওয়ায় স্বাভাবিকভাবেই বিচার কাজের গতি ও ধারাবাহিকতা নিয়ে আলোচনা শুরু হয়েছে। এদিকে প্রথম অধিবেশনেই উত্তপ্ত হচ্ছে জাতীয় সংসদ। ত্রয়োদশ জাতীয় সংসদ এর প্রথম সংসদ অধিবেশন শুরু হচ্ছে 12 মার্চ। 11টায় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তার সাংবিধানিক ক্ষমতা বলে এই অধিবেশনের আহ্বান করেছে। প্রথম অধিবেশন শুরুর মধ্য দিয়ে জাতি দীর্ঘদিন পর একটি প্রাণবন্ত ও কার্যকর সংসদ পেতে যাচ্ছে বলে বিশেষজ্ঞরা জানিয়েছে। এবারে জানাবো ফেব্রুয়ারির প্রথম 22 দিনে রেমিটেন্স প্রবাহ 28.4% বৃদ্ধি। ফেব্রুয়ারির প্রথম 22 দিনে দেশে রেমিটেন্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি লক্ষ্য করা গেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত তথ্যে দেখা গেছে ফেব্রুয়ারির প্রথম 22 দিনে প্রবাসী বাংলাদেশিরা মোট 2,478 মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশে পাঠিয়েছে, যেটি গত বছরের তুলনায় 28% বেশি। এবং সর্বশেষ জানাবো খুলনায় শপিং কমপ্লেক্সে ভয়াবহ আগুন। খুলনার নগরীর নিউ মার্কেট এলাকায় নতুন নূর শপিং কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় 15টি দোকান পুড়ে ছারখার হয়ে গেছে। আজ 11টার দিকে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খুলনা সদর স্টেশন সূত্র থেকে জানা গেছে, সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের খুলনা সদর স্টেশনে 6টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। পিলখানা হত্যা মামলা, প্রথমবারের মতো আসামি হচ্ছেন শেখ হাসিনা। পিলখানা হত্যা মামলায় যে কোনো পক্ষের জন্যই এক সীমাহীন হাহাকারে পরিণত হয়েছে। একদিকে চলছে বিচার কাজ, অন্যদিকে আবার কমিশন গঠনের আলোচনা। এতে হতাশ নিহতদের পরিবারগুলো। প্রসিকিউশন জানিয়েছে বিস্ফোরক আইনের মামলায় প্রথমবারের মতো আসামি করা হচ্ছে শেখ হাসিনাকে, জাহাঙ্গীর কবির নানককে, ফজলে নূর, তাপস সহ একাধিক আওয়ামী লীগের নেতাকে। 2009 সালের 25শে ফেব্রুয়ারি রক্তাক্ত হয়েছিল পিলখানা। কশিনকালে কেউ ভাবতে পারেনি নিজ দেশে সব থেকে সুরক্ষিত স্থানে 57 জন সেনা কর্মকর্তা এভাবে জীবন দিতে হবে। বিচারিক আদালত 2013 সালের 5ই নভেম্বর এই মামলার রায় 152 জনকে মৃত্যুদণ্ড, 160 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় এবং 256 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। হাইকোর্ট 139 আসামির মৃত্যুদণ্ড বহাল রাখে। এছাড়াও 185 জনকে যাবজ্জীবন কারাদণ্ড, 228 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। খালাস পাওয়া 283 জন। মামলাটি বর্তমানে আপিল বিভাগের চূড়ান্ত
নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। তবে এই ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনের মামলাটিও এখন বিচারিক আদালতে নিষ্পত্তি হয়নি। মামলায় ১২০০ সাক্ষীর মধ্যে এখন পর্যন্ত ৩০০ জন সাক্ষ্য দিয়েছে। চিফ প্রসিকিউটর পাবলিক প্রসিকিউটর জানিয়েছে, সম্পূরক চার্জশিটে বিস্ফোরক মামলায় আসামি করা হচ্ছে হাসিনা, তাপস, তৎকালীন আওয়ামী লীগের এমপি মন্ত্রী সহ জাহাঙ্গীর কবির, নানক সহ আরও বেশ কয়েকজনকে। তারা মূলত সরাসরি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল বলে জানা গেছে। এই হত্যাকাণ্ডে মূলত নতুন করে তারা সবকিছু করতে চায় এবং সারা দেশে তারা এই বিষয়গুলোকে দেখভাল করতে চায়। সেজন্য মূলত নতুন করে আবারও সারা দেশ জুড়ে এক কর্মকাণ্ড শুরু হয়েছে। এই কর্মকাণ্ডের মধ্য দিয়ে মূলত তারা পুরো দেশটাকে আবার কোন দিকে নিয়ে যায় সেটি এখন দেখার বিষয়। সাহসী চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের বিদায়। পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে অ্যাডভোকেট তাজুল ইসলামকে। তার জায়গায় নতুন চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বিএনপির অ্যাডভোকেট আমিনুল ইসলামকে। জুলাই গণহত্যা মানবতা বিরোধী অপরাধের মামলায় সেখানে মূলত এই কার্যক্রমগুলো চালিয়ে যাওয়া হচ্ছে। বলা হচ্ছে যে মূল বিষয়গুলো আসলে কোন দিকে যায় এবং এই বিষয়গুলোকে কি করা যায় সেটি এখন থেকেই অনেক বেশি প্রসেসিং এর মধ্য দিয়ে সবকিছু দেখভাল করতে হবে। সেই বিষয়গুলোকেই সামনে এনে তারা কাজ করার চেষ্টা করছেন। মূলত বিএনপি ক্ষমতা আসার পর যারা চিফ প্রসিকিউটর সহ বিভিন্ন জায়গায় জামাতপন্থী কিংবা অন্যান্য রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দ ছিল তাদেরকে সব জায়গা থেকে সরিয়ে দিচ্ছে। শুধুমাত্র দলীয়করণ করছে বিএনপির নেতৃত্ববৃন্দরা। তারা দলীয়করণ করে সবকিছুকে একটি জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে, যে জায়গা থেকে মূলত দেশ জুড়ে আবারও নতুন ধরে জটিলতার সৃষ্টি হতে পারে, এমনটাই আশঙ্কা করা হচ্ছে। অনেকেই বলাবলি করছে যে আসলে এই ঘটনাগুলো বিএনপি ইচ্ছাকৃতভাবেই কারসাজি করেছে, কারণ তারা মনে করে যে এই কার্যক্রমগুলো তারা যদি চালিয়ে যেতে পারে তাহলে শেখ হাসিনার মতো তাদের নেতাকর্মীরা একটি স্ট্রং পজিশনে চলে যেতে পারবে। সেক্ষেত্রে এটি বিএনপির জন্য বড় লাভের একটি কারণ হয়ে দাঁড়াতে পারে। সুতরাং এখন তাই এই বিষয়গুলোকে বিএনপি সেভাবেই দেখছে এবং তাদের নেতাকর্মীদেরকে এসব জায়গাগুলোতে বসে তারা এক প্রকার একচ্ছত্র আধিপত্য বিস্তারের চেষ্টা করছে বিএনপি। তবে তাদের এই আধিপত্য বিস্তারকে রোধ করার জন্য এনসিপি এবং জামাত ইসলামের নেতৃত্ববৃন্দরা তারাও মাঠে রয়েছে। শেষ পর্যন্ত আসলে বিষয়গুলো কোন দিকে যায় সেটি দেখতে হবে। সেটির বিষয়টি নিয়ে সবাইকে ইতিমধ্যেই কথা বলতে হবে এবং এসব বিষয়গুলো নিয়ে যেন দ্রুততম সময়ের মধ্যে কার্যক্রম সঠিকভাবে চালানো যায় সেই বিষয়গুলোকেই দেখতে হবে বলে মনে করা হচ্ছে এবং সে অনুযায়ী তারা যেন কাজ করে সেটি আমাদেরকে দেখভাল করতে হবে। প্রথম অধিবেশনেই উত্তপ্ত হচ্ছে সংসদ। ত্রয়োদশ জাতীয় সংসদ এর প্রথম অধিবেশন শুরু হচ্ছে ১২ মার্চ সকাল ১১টায়। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তার সাংবিধানিক ক্ষমতা বলে গতকাল সোমবার এই অধিবেশনের আহ্বান জানিয়েছে। প্রথম অধিবেশন শুরুর মধ্য দিয়ে জাতি দীর্ঘদিনের পর একটি প্রাণবন্ত ও কার্যকর সংসদ পেতে যাচ্ছে বলে বিশেষজ্ঞরা জানিয়েছে। সেখানে তারা এই বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখছে এবং এই বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে এবং জানানো হচ্ছে যে পুরো বিষয়গুলো অত্যন্ত নিখুঁতভাবে করা হচ্ছে। কারণ হিসেবে সেখানে উল্লেখ করা হয়েছে যে সেখানে এবার শুধু শেখ হাসিনার মতো ডামি প্রার্থীরাই যায়নি, বরং হাসনাত আব্দুল্লাহর মতো সাচ্চা দেশপ্রেমিক যারা রয়েছেন তারা কোনোভাবেই কোনো অন্যায়কে ছাড় দেবে না। হাসনাত আব্দুল্লাহর মতো নেতৃত্ববৃন্দদের সংসদে অনেক বেশি প্রয়োজন ছিল। তারা সংসদে গিয়ে সংসদকে এবার উত্তপ্ত করে রাখবে এমনটাই মনে করা হচ্ছে। কারণ বিরোধী দল হিসেবে যারাই ক্ষমতায় গিয়েছে বা এমপি নির্বাচিত হয়েছে তাদের অধিকাংশ মানুষই অনেক বেশি জনপ্রিয় এবং দীর্ঘদিন ধরে তারা জনগণকে সঙ্গে নিয়ে তারা রাজপথে লড়াই করছে। সুতরাং এখন তারা সংসদে গিয়ে কি পরিমাণ সংসদকে উত্তপ্ত রাখবে এই বিরোধী দলীয়দের নেতাকর্মীদেরকে দেখেই মূলত একরকম বিএনপির নেতৃত্ববৃন্দরা এখন আর অন্যায় কোনো কাজ করতে সাহস পাবে না। তাদের প্রতিটি জায়গায় এবার বাধা হিসেবে কাজ করবে বাংলাদেশের ক্যাপ্টেন খ্যাত হাসনাত আব্দুল্লাহ এবং নাহিদ সার্জিসরা। তারা অনেক বেশি আগ্রহ নিয়ে অপেক্ষা করছে কবে জাতীয় সংসদ শুরু হচ্ছে এবং এই সংসদে তারা একচ্ছত্রভাবে কাজ করতে পারবে এমন একটি মাহেন্দ্রক্ষণের জন্য তারা অপেক্ষা করছে।
ফেব্রুয়ারির প্রথম ২২ দিনে রেমিটেন্স এলো ২৮.৪%। ফেব্রুয়ারির প্রথম ২২ দিনে দেশে রেমিটেন্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে প্রবৃদ্ধি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত তথ্য থেকে দেখা গেছে ফেব্রুয়ারি মাসের প্রথম ২২ দিনে প্রবাসী বাংলাদেশিরা মোট ২,৪৭৪ মিলিয়ন মার্কিন ডলার দেশে পাঠিয়েছে। গত বছরে এই সময়ের তুলনায় প্রবাহ ২৮.৪% বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালে এ সময় রেমিটেন্সের মাত্রা ছিল ১,৯৯০ মিলিয়ন মার্কিন ডলার। চলতি অর্থবছরের ধারাবাহিকতায় রেমিটেন্স প্রবাহের ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে এবং সবাই বলাবলি করছে যে রেমিটেন্সের প্রবাহের ধারা যদি এমনভাবে বাড়তে থাকে সেটি বাংলাদেশের অর্থনীতিতে আরও ভালো কিছু বয়ে আনতে পারে। বাংলাদেশের প্রতিটি জায়গায় জায়গায় মানুষেরা এখন এই রেমিটেন্স প্রবাহের কথাই বলছে, কারণ বাংলাদেশের একমাত্র বৈদেশিক বা বাংলাদেশের ফরেন রিজার্ভের ইনকামের এই সবথেকে উল্লেখযোগ্য এবং বড় সোর্সই হচ্ছে প্রবাসীদের ইনকাম। এরপর বাংলাদেশের অন্যান্য বিষয়গুলো সামনে আসবে এবং এই বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। পুরো বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে নতুন করে আবারও এই কার্যক্রমগুলো চালু হচ্ছে এবং সবাইকে এখান থেকে আরও বেশি উদ্বুদ্ধ করা যায় যেন সেজন্য সবাইকে বিদেশে পাঠানোর ক্ষেত্রে সরকার আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করবে এমনটাই প্রত্যাশিত হচ্ছে এবং পুরোপুরি সিস্টেমগুলোকে একটি সুন্দরভাবে উপস্থাপন করার মধ্য দিয়ে তারা মূলত রেমিটেন্স প্রবাহের পরিমাণ আরও বৃদ্ধি করতে নানাভাবে উদ্যোগ গ্রহণ করছে বাংলাদেশের শাসক গোষ্ঠী অর্থাৎ বাংলাদেশের নতুন সরকার। তবে মূল বিষয়গুলো আসলে কি হবে, সত্যি কি আরও বাড়বে নাকি প্রফেসর ডক্টর ইউনূসের সময়ের পর আস্তে আস্তে যখন বিএনপির নেতাকর্মীরা তারা বিদেশে পাচার করতে শুরু করবে তখন হুন্ডির দৌরাত্মে আসলে এই টাকাগুলো কি হবে সেই বিষয়টি দেখতে হবে।